দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই আলোচনায় আমাদের দিনের আলোচিত খবর নিয়ে কথা বলি এবং প্রথম অংশে আমরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, দ্বিতীয় পার্টে আমাদের দুটি বিশেষ রিপোর্ট আছে সেই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো এবং শেষ ধাপে কথা বলবো আমরা নারী আম্পায়ারিং বিতর্ক এই প্রসঙ্গগুলো নিয়ে। আমাদের সঙ্গে প্রথমে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। নিউজ 24 এর ভার্চুয়াল মিডিয়ামে আপনাদের সঙ্গে আমরা সরাসরি সম্প্রচারে আছি। প্রথম আলোচনা রাজনৈতিক বাস্তবতা নিয়ে, আলোচনার শিরোনাম দিয়েছি আমরা গুম খুন হত্যা নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি, এবং তার সঙ্গে আছে রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন এবং অনেকগুলো বিষয় নিয়ে। আমি তো শুরুতে মোহাম্মদ জাকির হোসেনের কাছে একটু আসতে চাই যে আমরা দেখেছিলাম যে নির্বাচনের পরে রাজনীতির ব্যাপারটি একটু অন্যরকম হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আছে এবং তার পাশাপাশি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আসলে বিএনপি কালো চশমা পরে থাকে জন্যই উন্নয়ন দেখতে পায় না। আপনার কাছ থেকে এই মন্তব্যের মূল্যায়ন এবং তার পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা নিয়ে জানতে চাই। আপনার জন্য সময় বরাদ্দ 5 মিনিট। জাকির হোসেন। ধন্যবাদ আপনাকে। তো আপনি জানেন যে এ বিষয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রায়ই এই বিষয়ে বলে থাকেন। তো এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দেশে এখন মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। জাকির হোসেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনি সম্ভবত যান্ত্রিক গোলযোগে আপনাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা একটু অপেক্ষা করি, আমরা কয়েক সেকেন্ড। আচ্ছা, আমি আপনার কাছে একটু পরে আবারও আসি। আমি একটু ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসতে চাই। ওনার কথার একেবারে প্রারম্ভিক বক্তব্য নিয়ে যদি শুরু করি আমরা। আসলে উনি বলেছেন যে দলের পক্ষ থেকে তো রাজনীতির বিষয়ে পাল্টাপাল্টি অবস্থান আছে। উনি বলেছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আরও অনেক বিষয় আছে। তো এখনকার আসলে রাজনৈতিক বাস্তবতাটা কি? প্রধান দুটি দল, তার সঙ্গে জাতীয় পার্টি, অনেক বিষয় আছে। রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তিনি বক্তব্য রাখছিলেন এবং প্রতিনিয়ত আমরা তাদের দলের মহাসচিব এবং রিজভী সাহেব তাদের বক্তব্য আমরা পত্রপত্রিকাও দেখি, মিডিয়াতেও দেখছি। তবে যেখানে তাকে শোনা বন্ধ হয়ে গেল, অর্থাৎ তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ অনাহারে এবং অর্ধাহারে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি তো একটি বাস্তবতা এবং এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছেন না, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই এই কথা কিন্তু কেউ বলছেন না। এমনকি সরকারের পক্ষ থেকেও কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তাদের উদ্বেগ এবং পাশাপাশি তাদের ব্যবস্থাপনা, অর্থাৎ দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন ব্যবস্থাপনা তারা নিয়েছেন, যার ফলে আজকে থেকে ধরুন রোজার আগে যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল এবং যাকে বলে একেবারে নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল, পুরো রোজার মাস কিন্তু সেইভাবে দ্রব্যমূল্য বলা যায় যে সরকারের ব্যবস্থাপনার কারণের জন্যে এবং পদক্ষেপ নেওয়ার কারণের জন্য কিন্তু অনেকটা সহজ হয়েছিল। আমি বলবো না যে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছিল, সেটা বলবো না। রোজার পরেও কিন্তু কিছু কিছু পণ্যের কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে একটা লাভ দেওয়ার প্রবণতা আমরা দেখি, লক্ষ্য করা যায়। হ্যাঁ, কিন্তু সাথে সাথে কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ নেওয়ার অব্যাহত আছে। আর অর্ধাহারে এবং অনাহারে আছে এই বক্তব্যটা আমি মনে করি যে পুরোপুরিভাবে তথ্যভিত্তিক নয়। এটি একটি রাজনৈতিক এবং র্যাশ কমেন্ট, মানে ভিত্তিহীন এবং এক ধরনের যাকে বলে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। আমরা
আজকে থেকে বেশ কত অনেক বছর আগে আমরা দেখতাম রাস্তাঘাটে মানুষ পড়ে আছে, খাওয়া পাচ্ছে না, ডাস্টবিনগুলো থেকে খাওয়া কুড়িয়ে নিচ্ছে। এখন কিন্তু সেই চিত্র আমরা দেখি না, মিডিয়া কিন্তু আমরা খুঁজেও পাই না এই চিত্রগুলো। এর কারণটি হয়েছে যে দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, এটি যেমন স্বাভাবিক, আবার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও যে বেড়েছে, অর্থাৎ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। তাই আমি মনে করি যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার আছে, সরকারের সমালোচনা করার অধিকার আছে রাজনৈতিক বক্তব্য দিয়ে, কিন্তু যেটি সত্য নয় সেটি বলাটা আমি মনে করি এটা ঠিক নয়। কারণ মানুষ অনাহারে অর্ধাহারে যদি থাকে, সেটি তো আমাদের জন্য ইমপ্যাক্ট তো সোসাইটিতে পড়বে, এবং এটা আমাদের জন্য কাম্য নয়, কিন্তু না সরকারি দলের জন্য না বিরোধী দলের জন্য। বিরোধী দল কি খুশি হবেন যে দেশে যদি মানুষ অনাহারে অর্ধাহারে থাকেন? এটা একটু জবাবটা নিয়ে আসেন। প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন। আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু পরীক্ষা করে দেখি। জাকির হোসেন, জি, আপনি যেখান থেকে কথাটা থামিয়েছিলেন আপনি সেখান থেকেই শুরু করবেন, তবে তার আগে আমি ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্যের একটু ছোট্ট অংশ আপনাকে প্রশ্নের সঙ্গে সম্পূরকভাবে যুক্ত করি। আসলে পলিটিক্যাল স্ট্যান্ড নিতে গিয়ে বিএনপি এমন তথ্য দিচ্ছে যে তথ্যগুলো বাস্তবসম্মত নয়, এই কথাটাই আওয়ামী লীগের বন্ধুরা নানা সময় বলে থাকেন। এটার সঙ্গে যুক্ত করে আপনার কি বক্তব্য আছে জাকির হোসেন? এক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যখন, যেহেতু আমরা রাজনীতি করি, সে কারণে আমাদেরকে সারা বাংলাদেশে যেতে হয়। বিভিন্ন জেলায় আমরা যখন যাই, যখন বিভিন্ন মহলের সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলি, তখন এমনও আছে তারা আমাদেরকে এভাবে জানিয়েছেন যে আমরা এখন 2 বেলা খাই। আমি বললাম কিভাবে সেটা? তখন বলে সকালে একবার আমরা নাস্তা করি, দুপুরে খাই না, রাতে খাই আবার। অর্থাৎ তারা এইভাবে জীবনযাপন করছে। আমি এই তাদের ব্যাপারটা বলি, তারা বেশিরভাগই মধ্যবিত্ত, তারা আসলে বলতেও পারে না এই বিষয়গুলো সব জায়গায়। তাদের যে এই সমস্যার কথা, তাদের যে এই অভাবের কথা, এই সমাজের এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা একেবারেই কোথাও প্রকাশ করতে পারে না। একান্ত যারা আপনজন, একান্ত যারা খুব ঘনিষ্ঠ, তাদের কাছে এই বিষয়টা তারা শেয়ার করেন। তো এরকম আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘুরেছি এবং সব জায়গায় দেখেছি যে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। কাজেই এটা আমাদের শুধু যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি নো, এটা রিয়েলিটি অফ বাংলাদেশ। জি, একটু ছোট্ট সম্পূরক প্রশ্ন করি আপনার সঙ্গে এই প্রসঙ্গগুলো নিয়ে। নিশ্চয়ই এই ব্যাপারে ইকবাল সোবহান চৌধুরী জবাব দেবেন, তিনি তার কথা বলবেন। আওয়ামী লীগের বন্ধুরা বলার চেষ্টা করছেন যে আসলে বিএনপি পলিটিক্যালি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর বাস্তবতা বিএনপির জন্য অনেক কঠিন। আপনার দলের সভাপতি, আপনার দলের মহাসচিব কথা বলেছেন, অনেকেই কথা বলছেন। আপনার আসলে বক্তব্যটা কি? বিএনপি কি আসলে এত দুর্বল জায়গায় পৌঁছে গেছে এখন, নাকি এটা সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রোপাগান্ডা? না, এটা অবশ্যই একটা প্রোপাগান্ডা। আপনি লক্ষ্য করে থাকবেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক উনি প্রায়ই বলতেন যে অপেক্ষা করেন, চমক আছে, বিএনপির অনেক হাই ভোল্টেজ লিডাররা আমাদের সাথে যোগ দিবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু দৃশ্যমান কোনো বড় মাপের কোনো নেতা কিন্তু বিএনপি ছেড়ে যায়নি। ইভেন আপনার উপজেলা নির্বাচন নিয়েও বলা হচ্ছিল যে বিএনপির সব নেতাকর্মী তারা অংশগ্রহণ করবে, কিন্তু আমাদের দলের চেয়ারপারসনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করছে না। কাজেই বিএনপি শেষ হয়ে যাচ্ছে বা নিঃশেষ হয়ে গেছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই, এটা একেবারেই একটা প্রোপাগান্ডা। বিএনপি বরং আগের থেকে আরো শক্তিশালী, সংগঠিত এবং একতাবদ্ধ হয়েছে। এখন আপনি বলতে পারেন এত একতাবদ্ধ, এত সংগঠিত, তারপরে বিএনপি কেন কিছু করতে পারছে না এই সরকারের বিরুদ্ধে? এই ভোটারবিহীন একটি নির্বাচন করে ফেললো, কিন্তু বিএনপি কিছু করতে পারলো না। বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনি জেলে রয়েছেন, আমরা তার
সুচিকিৎসার দাবি জানাচ্ছি, বিদেশে পাঠানোর ব্যবস্থা দাবি আদায় করতে বিএনপি কেন সফল হচ্ছে না, এই প্রশ্নটি আপনার কাছে করতাম, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন 2 মিনিটের মধ্যে। জাকির হোসেন জি। এই ব্যাপারে আমি বলি, আমি 1991 সালে ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তো 90-91-তে যে এরশাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেখানে তখনকার আন্দোলনে আমি দেখেছি যে খুব বেশি হলে লাঠিচার্জ এবং টিয়ার সেল নিক্ষেপ করা হতো। কিন্তু এখনকার সময়ে দেখা যাচ্ছে, আমি একই দেখতে পাচ্ছি রাজনীতি করতে গিয়ে, যে এখন আন্দোলন সংগ্রাম করলে শুধু ওই লাঠিচার্জ বা টিয়ার সেলের মধ্যেই সরকার থেমে থাকে না, তারা সরাসরি গুলি চালায়, মানুষ হত্যা করে। এইভাবে আগের রাতে বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের অ্যারেস্ট করে, পাশাপাশি নেতাকর্মীদের মা বাবা ভাই বোনদের পর্যন্ত হ্যারাস করে। তো এই ধরনের পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো আন্দোলনে কিছুটা সফল হতে পারছে না। আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু আপনার উত্তরটা নেই, আমরা একটু উত্তরটা নেই জাকির হোসেন জি, জি আপনাকে ধন্যবাদ জানাই। একটু উত্তরটা নিয়ে ইকবাল সাবন চৌধুরীর কাছ থেকে, আপনাকে পরে আমি আরো 1-1.5 মিনিট কথা বলার সুযোগ দিচ্ছি। ইকবাল সাবন চৌধুরী 2 মিনিটে আপনি বলবেন উত্তরটি আসলে যেগুলো পয়েন্ট করেছেন। উত্তর তো রাজনৈতিক উত্তর রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তারা দিবেন। জি, আমি শুধু এটুকু বলতে চাই, উনি বলেছেন যে রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তারা সারা দেশে ঘুরে বেড়ান এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। তো আমি শুধু ওনাকে একটু স্মরণ করিয়ে দেব যে তাদের থেকে বেশি কিন্তু মিডিয়ার লোকরা ঘুরে বেড়ায়, সারা দেশে মিডিয়ারা ঘুরে বেড়ায়। এবং এখন আগে তো ছিল শুধুমাত্র প্রিন্ট মিডিয়া, এখন সেখানে যুক্ত হয়েছে ইলেকট্রনিক মিডিয়া, তার সাথে যুক্ত হয়েছে আপনার ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তো এই যদি মিডিয়াকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে তার বক্তব্যের সাথে কিন্তু মিল হয় না। অর্থাৎ তিনি যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন সারা দেশে, অর্থাৎ মানুষ না খেয়ে দুপুরবেলা খাচ্ছেন না, সকালবেলা খাচ্ছেন না, রাতেবেলা খাচ্ছেন, তো এইটা মিডিয়া কি তাহলে কি এটা মিস করছে? নিশ্চয়ই না। মিডিয়া তো জনগণকে নিয়েই কথা বলে এবং মিডিয়া প্রথমে এই প্রশ্নগুলো তুলে আনে, তারপরে রাজনৈতিক দলরা মিডিয়াকে কোট করে কথা বলে। তাই আমি শুধু এটুকু বলবো, তার বক্তব্যটি বাংলাদেশের পুরোপুরি চিত্র নয়। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু জাকির হোসেনের কাছে শেষ মন্তব্য শুনি, একদম 2 মিনিট সময় আছে। যে কথাটি আপনি বলছিলেন সেটি আসলে আপনার বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন ইকবাল সাবন চৌধুরী। আপনার কোনো শেষ সমাপনী কথা আছে কিনা এই প্রসঙ্গ নিয়ে, জাকির হোসেন? না, এই প্রসঙ্গে আমি বলবো যে আমি স্পষ্টভাবে বলেছি যে যারা এটা সাফারার, যারা ভুক্তভোগী, তারা মধ্যবিত্ত, তারা তাদের এই সমস্যাটা সবার কাছে বলতে পারছেন না। তো আজকের আমার সঙ্গে যিনি সম্মানিত আলোচক আসছেন, উনি হয়তো এই রুট লেভেলে ওইভাবে তথ্যগুলো পাচ্ছেন না। আর মিডিয়ার কথা যে বললেন, আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের পরিষ্কার একটা অবস্থান যে বর্তমান সরকার মিডিয়াকে কন্ট্রোল করছে, মিডিয়া সঠিক সমস্যাগুলো তুলে ধরছে না, দেশের বাস্তবতা তুলে ধরছে না মিডিয়াকে গভর্নমেন্ট কন্ট্রোল করছে। ধন্যবাদ। আমি একটু জিজ্ঞাসা করতে চাই, মিডিয়া যদি কন্ট্রোল করতো তাহলে উনি যে বক্তব্যটি এখন রাখছেন আপনি কি কন্ট্রোল করেছেন? ওনাকে কি বক্তব্য রাখতে দেননি? জাকির হোসেন, আপনি কি বলবেন একদমই ছোট্ট করে 1 মিনিটে? আপনি নিশ্চয়ই শুনেছেন ইকবাল সাবন চৌধুরী কি বলেছেন। না, টকশোর ব্যাপারটা তো ভিন্ন। আর আমি যে বিষয়টি বললাম যে ধরুন একটি ভোটারবিহীন নির্বাচন হয়ে গেল, সেই ব্যাপারে সব মিডিয়া কিন্তু একই রকম রিপোর্ট করেনি। আপনি বিভিন্ন, যেমন যমুনা টিভি একরকম রিপোর্ট করেছে, কিন্তু অন্যান্য টিভি গুলোতে কিন্তু আমরা সেরকম ভোটারবিহীন নির্বাচনের চিত্রগুলো আমরা খুঁজে পাইনি। তো এই বড় বড় ইস্যুগুলোর ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করছে। আর টক শো তো আমরা কথা বলার একটা ব্যাপার, হ্যাঁ, বাক স্বাধীনতার ব্যাপারেও হয়তো আজকে আমরা কথা বলছি, আগামীকাল হয়তো সমস্যা করতে পারি, সেই জিনিসটা তো আগামীকাল বোঝা যাবে। জি, তো একটু বক্তব্য আছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল ভোটারবিহীন, সেটি ভোটারবিহীন।
আর এবারে তিনি যেটা বলতে চাচ্ছেন ভোটারবিহীন, সেটা কিন্তু প্রমাণিত নয়। ভোটার কম হয়েছে কিন্তু ভোটারবিহীন নয়, মানে বিএনপি সমর্থনবিহীন নির্বাচন এরকম ব্যাপার। বিএনপি নির্বাচনে আসেননি, তাদের যারা সমর্থক বা তাদের যারা অনুসারী তারা ভোট কেন্দ্রে আসেননি, অন্যান্য তাদের গিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলার জন্য। আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাব। প্রথম বিরতি আমাদের আলোচনায়। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো রুট পারমিটবিহীন সিএনজি অটোরিকশায় রাজপথের যে বাস্তবতা আছে সেটি নিয়ে আমাদের অনুসন্ধানী প্রতিবেদন আছে, এবং সেই প্রতিবেদনে আসলে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো নিয়েই একটু কথা বলবো আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরেই। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনার এই পর্যায়ে কথা বলবো রুট পারমিটবিহীন সিএনজি এবং অটোরিকশা, এবং যে কারণে ঢাকার মানুষের ভোগান্তি আসলে নিয়ন্ত্রণ করছে কারা, অব্যবস্থাপনা কি এখানে নিয়ম কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা সবসময় করি, যাত্রী হিসাবে করি, গণমাধ্যম কর্মী হিসাবে করি। তো সেই জায়গায় আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন কথা বলার জন্য বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব হানিফ খোকন। আপনাকে স্বাগত আলোচনায়। এবং এই ধারাবাহিক প্রতিবেদনটি যিনি করেছেন আমাদের সহকর্মী রিয়াজ সুমন, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইকবাল সোহান চৌধুরী। আমি প্রথমেই একটু জানতে চাই হানিফ খোকনের কাছ থেকে, আসলে আমরা যে কথাগুলো দেখি যে আসলে ভাড়ায় চলে, মিটারে চলে না, আমরা দেখি যে একটা সিএনজির দাম কত, কিনতে হয় কত টাকা দিয়ে, এবং এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার পেছনে মূল কারণ কি, আপনারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারেন কিনা আমাদের কাছে? হানিফ খোকন, 4 মিনিটে আপনি বলবেন। শুভরাত্রি। নিউজ 24-কে ধন্যবাদ আমাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দেখুন, সরকার 2015 সালের 1 নভেম্বর থেকে সিএনজি অটোরিকশা মালিকের দৈনিক ভাড়া 900 টাকা নির্ধারণ করে এবং মিটার নির্ধারণ করে। তো 6 মাস সিএনজি অটোরিকশার মালিক দৈনিক ভাড়াটা ঠিক নিয়েছিল। এরপর গ্যাসের মূল্য যখন বৃদ্ধি হয়, মানে এই পর্যন্ত 5 বার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু সরকার এটাকে সমন্বয় করেনি। তার অপরদিকে মালিকরা 900 টাকা স্থলে এখন 1200 টাকা সর্বনিম্ন, কেউ আবার 2 শিফটিতে গাড়ি পরিচালনা করে 16 থেকে 1800 টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে। তো আমার যে সিএনজি রিক্সা শ্রমিক যখন রাস্তায় যায় তখন মালিকের অতিরিক্ত অর্থ যেটা, মানে প্রতিদিন আমার 250 টাকার গ্যাস বেশি লাগে। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে গত এই যে 8 বছরে জীবনযাত্রার ব্যয় কিন্তু 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আমার চালকের আসলে করার কিছুই থাকে না, মিটারে গাড়ি চালানো কোনো ক্রমেই সম্ভব না। আমরা বারবার আবেদন নিবেদন করেছি যে গ্যাসের মূল্য সমন্বয় করে এবং বাজার দরের সাথে সংগতি রেখে সিএনজি অটোরিকশা মিটারে ভাড়া পুনরায় নির্ধারণ করার জন্য, কিন্তু গত 8 বছরেও সেটা বাস্তবায়ন হয়নি। করোনাকালীন সময়ে আপনার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে আমি আবেদন করেছিলাম। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বিআরটি এর কাছে পত্র প্রেরণ করেছিল যে করোনা পরিস্থিতি উন্নতি হইলে সিএনজি অটোরিকশা মিটারে ভাড়াটা যেন করে। আপনি দেখবেন বাসে যদি কিলোতে আপনার ডিজেলে 1 টাকা বাড়ে বা যদি 1 টাকা কমে 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু মিটিং ডেকে বাস্তবায়ন করা হয়। কিন্তু সিএনজির মূল্য কত, জ্বালানির মূল্য কি, সিএনজি গ্যাসের মূল্য গত 8 বছরে 5 বার বেড়েছে। আমাদের এটা কিন্তু সমন্বয় করা হয়নি। একদিকে মালিকের অতিরিক্ত অর্থ আদায়, দ্বিতীয়ত হলো আমার জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানি খরচটা আবার আমার উপর চাপ পড়ে, এবং মানে একদিকে মালিক জমা বেশি নেয়, অপরদিকে গ্যারেজ মালিকরা গ্যারেজ ভাড়ার নামে করছে চাঁদাবাজি। অর্থাৎ নিয়ম হলো আমি 900 টাকা ভাড়া দেবো, আমার মালিক গ্যারেজ মালিককে মাস শেষ ভাড়া দেবে, কিন্তু গ্যারেজ মালিকরা আমাদের থেকে সর্বনিম্ন 50 টাকার থেকে কেউ 2 শিফটিতে 80 টাকা পর্যন্ত আদায় করতে চায়। আর অপর আরেকটা ব্যাপার হলো ঢাকা মহানগরীতে কাগজ কলমে কমার্শিয়াল সিএনজি হলো 15,696, কিন্তু 15,000 টাকা বাকি আছে। তো প্রাইভেট সিএনজি অটোরিকশা মানে মিটারবিহীন আরো 25,000 অটোরিকশা চলে। এগুলা কিভাবে চলে? যেমন একটা গাড়ি মানে একই কালার, অনেক সময় পুলিশ কিন্তু এগুলাকে সিলেকশন করতে পারে না, একই কালার ভাড়ায় চালিত লেখা। আবার যখন ধরে দেখা গেছে তখন চালক জায়গা কর্তা ব্যক্তিদেরকে ফোন করে দেয়। এটার জন্য একটা সিন্ডিকেট আছে, মানে দালাল চক্র। এরা কি করে, প্রত্যেকটা ট্রাফিকের জোন বেসিস খালি কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু কর্মকর্তা আছে, তাদের যোগ সাজসে এই গাড়িগুলা চলছে অবৈধভাবে।
আর আরেকটা ব্যাপার হলো চাহিদার তুলনায় সরবরাহ যদি কম হয় তাহলে কিন্তু এরকমই হয়। আপনার আমাদের সময় একেবারেই শেষ। হানিফ খোকন, জি আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে আমাদের সহকর্মী রিয়াজ সুমনের কাছে জানতে চাই যে আপনি তো প্রতিবেদনটি করেছেন, আপনি সিরিজ রিপোর্টটি করেছেন, আমরা তো একটি পক্ষের বক্তব্য শুনলাম, অটোরিকশা মালিক শ্রমিক, অটোরিকশা শ্রমিক লীগের বক্তব্য শুনলাম। আসলে ভুক্তভোগী তো সাধারণ যাত্রীরা, এই পার্সপেক্টিভ থেকে আসলে আপনার ফাইন্ডিংসটা কি এবং এর মধ্যে কোনো সমাধানের জায়গা আছে কিনা? আপনি 3 মিনিটে দয়া করে আপনার কথাটি বলবেন। রিয়াজ সুমন, শুনবো আপনার কথা আমরা। ধন্যবাদ। আসলে এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এখানে আসলে মূলত আসলে পুরো বিষয়টি ভোগান্তির শিকার কিন্তু মানুষ হচ্ছে, অর্থাৎ সাধারণ যাত্রী যারা সড়কে চলাচল করে। এই শহরে এমনিতেই যানজটের সমস্যা, তার মধ্যে আসলে মানুষ একটু স্বস্তিতে যেতে চায়, সেই স্বস্তি জায়গার জন্য কিন্তু সিএনজির উপর নির্ভরশীল হয়, কিন্তু সেই সিএনজি পেতে আসলে একটি দীর্ঘ দুর্ভোগের মধ্যে পড়তে হয়। একে তো যানজটের সংকট, সেখানে সিএনজির সংকটও অনেকটা বেশি, কারণ আপনি জানেন যে রাজধানীতে যে সিএনজির পরিমাণ সেখানে কিন্তু 15,000 বৈধ এবং অবৈধ যদিও আরও অনেক রয়েছে, কয়েক হাজার সিএনজি রয়েছে, কিন্তু এই সিএনজিগুলোর মধ্যে আসলে সিএনজি পেতেও কিন্তু অনেকটা মানুষের ভোগান্তি পেতে হয়। যে কারণে হচ্ছে চালকরা বাধ্য করছে যাদেরকে আসলে মিটারে না নিয়ে চুক্তিতে যাওয়ার জন্য, এবং এখানে চালকরা বলছে যে আসলে তাদের যানজটে দীর্ঘ সময় পড়ে থাকতে হয়, সে কারণে তারা মিটারে যেতে পারে না, জমা বেশি, এরকম নানান কারণ কিন্তু দেখায়। পক্ষান্তরে আসলে মানুষ কিন্তু তাদের গন্তব্যে পৌঁছার জন্য আসলে তারা চিন্তা করে যে আমি যেতে হবে, সেখানে আসলে মিটার যাবে কি যাবে না এই বিষয়গুলো তখন হয়তো অনেকেই ভাবে না, তখন বাধ্য হয়ে তাকে আসলে সেই মিটারে না যেয়ে তাকে চুক্তিতে যেতে হয়। এবং এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাজধানীতে গত কয়েকদিন ধরে আমরা রিপোর্টটি করতে যে আমরা দেখেছি যে আসলে, এবং একটি বড় সিন্ডিকেট রয়েছে, নতুন সিএনজি আমদানি না করা হলেও বা আনার অনুমতি না হলেও কিন্তু বিভিন্ন ধরনের ধূসর রঙের সিএনজি যেগুলো রয়েছে, এবং ঢাকার আশপাশে যে সিএনজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ঢাকার মধ্যে চলাচল করছে এবং দেদারসে চলছে এই সিএনজিগুলো, এবং সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ প্রশাসন যেন একেবারে নির্বিকার। আমরা এই বিষয়গুলো নিয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে আসলে তারা চেষ্টা করছে, কাজ করছে, কিন্তু আসলে মাঠের যে বিষয়টি আমরা সেটা কিন্তু কোনো ট্রাফিক সিগন্যালে সেভাবে আমাদের চোখে পড়ে না। অর্থাৎ তারা মিটারে যাচ্ছে কিনা, যাত্রীদের বক্তব্য নেওয়া বা যাত্রীদের কথা বলে, এই বিষয়গুলো আমরা রিপোর্ট করতে গিয়ে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে আমরা বাধ্য হয়ে যেতে হচ্ছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার মাধ্যমে ব্যাপারটি শুনতে বুঝতে পেরেছি। ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসি। আপনার দীর্ঘদিনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা, আসলে এই ব্যাপারটিতে আমরা দেখি যে অনিয়মে কি নিয়ম হয়ে উঠছে কিনা, বা নিয়ন্ত্রণ সংস্থাগুলো শুধু দায়সারা বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে কিনা, গণমানুষের স্বার্থ যেখানে সংশ্লিষ্ট। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরটি শুধু সিএনজি নয়, বাস, ট্রাক, আপনার হিউম্যান হলার বা ইত্যাদি ইত্যাদি, এই পুরো সেক্টরটি কিন্তু একটা অনিয়মের মধ্য দিয়ে চলছে। এখানে কোনো নিয়ম শৃঙ্খলার বালাই নেই। অনেকটা গায়ের জোরে সেখানকার মালিক শ্রমিকরা তারা কিন্তু সাধারণ মানুষকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু এই পুরো সেক্টরটিকে মানে নিয়ন্ত্রণ করছে, এবং জনগণ জিম্মি হয়ে আছে তাদের হাতে। আপনি দেখেছেন যে রিসেন্টলি যে আমাদের যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এর কারণগুলো কি? কারণগুলো ওই একই, প্রতিনিয়তই কিন্তু মিডিয়াতে আসছে যে যারা চালক তারা অভিজ্ঞ নয়, তারা উচ্ছৃঙ্খল, তারপরে যেসব যানবাহন আছে সেগুলোর ফিটনেস নেই, এই সব কিছু। তো আমি আর সিএনজির যেটি, আমার প্রশ্ন হলো সিএনজিকে দেওয়া হয়েছিল, মিটার দেওয়া হয়েছিল, তো মিটার ছাড়া সিএনজি চলবে, তাহলে আইন কোথায়? নিয়ন্ত্রক সংস্থাগুলো কি করছে? আপনি যদি আইন করেন তাহলে সেই আইনটাকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখন আইন নেই এবং যাত্রীরা ভুক্তভোগী।
তো এই জায়গাটাতে এসে আমি বলবো যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা যারা লাইসেন্স দিচ্ছেন বা নিয়ন্ত্রণ করেন, তারা নিশ্চয়ই হয় তাদের কাজের অবহেলা আছে অথবা অন্য কোনো প্রাপ্তির কারণের জন্যে তারা এই কাজগুলো করছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি একই সঙ্গে ধন্যবাদ জানাই হানিফ খোকনকে এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী রিয়াজ সুমনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বিরতি নিব, বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো নারী আম্পায়ারিং বিতর্ক কতটুকু বাস্তব এবং কতটুকু আসলে এর সঙ্গে গুজবও আছে। আমরা বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। ফিরে এসে বাকি আলোচনা আপনাদের সঙ্গে নিয়ে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার শেষ ভাগে আমরা আছি, আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আলোচনার এই পর্যায়ে আমরা কথা বলতে চাই নারী আম্পায়ারিং নিয়ে বিতর্ক এবং সে বিতর্কর আসলে মূল বাস্তবতাটা কি, মূল সত্যটা আসলে কি, সেটি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। আপনাকে স্বাগত আলোচনায়। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের স্পোর্টস রিপোর্টার, আমাদের সহকর্মী শুভ দেবনাথ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব ইকবাল সোবহান চৌধুরী। আমি একটু ইফতেখার আহমেদ মিঠুর কাছ থেকে ব্যাপারটি একটু জানতে চাই যে আমরা কালকে এক ধরনের মন্তব্য শুনেছি, আজকে গণমাধ্যমে তার পাল্টা মন্তব্য শুনলাম এবং আপনার বক্তব্য গণমাধ্যমে দেখেছি আমরা। আসলে মূলত কি হয়েছিল, এই বিতর্কের মূল কারণটা কি, যদি আপনি আমাদেরকে একটু স্পষ্ট করতেন। দেখেন, বেসিক্যালি হয়েছিল তো আমরা আম্পায়ার্স কমিটি আপনার লাস্ট 2-3 বছর ধরে মহিলা আম্পায়ারদের সাংঘাতিক প্রমোট করেছি। হ্যাঁ, সো তাদের আমরা আস্তে আস্তে উপরে উঠিয়ে এনেছি, কারণ আমাদের নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা চাই তারা যদি অপরচুনিটিটা পায় আমাদের দেশের ওয়ার্ল্ড কাপে তারা আম্পায়ারিং করতে, তাহলে দেশের মুখে উজ্জ্বল হবে। সুতরাং ক্রিকেট বোর্ডের স্টান্স হচ্ছে যে আমরা মেয়েদের বলেন আর ছেলেদেরই বলেন আম্পায়ারিং ডিপার্টমেন্টটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া। সেই পরিপ্রেক্ষিতে মেয়েদের আমরা করেছি। আগে এত অপরচুনিটি মেয়েদের দেওয়া হয়নি। এই বছরই লাস্ট ইয়ার থেকে আমরা ছেলেদের ম্যাচে তাদের আস্তে 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 ইন্ট্রোডিউস করেছি। এর প্রোগ্রেসিভ ওয়েতে আমরা প্রিমিয়ার লিগ, যেটা বাংলাদেশের টপ মোস্ট লিগ, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। সো অ্যাপয়েন্টমেন্ট দেওয়াতে আমরা তো আগে অ্যাপয়েন্টমেন্ট বলি না কে যাবে, তো মাঠে একটা রিপার্কেশন হয়েছিল যে তারা এখন বলছে যে তারা রিপার্কেশন হয়েছিল যে এই আম্পায়ার কেন পাঠিয়েছি। হ্যাঁ, সো এখন তারা ইয়ের থেকে বলছে তো ওরা যখন বলেছে যে এই আম্পায়ার কেন পাঠিয়েছি, তারা নানান যুক্তিতর্কে ইয়ে গেছে। আমাদের স্টান্স ছিল যে whoever we have nominated they will perform their duties। তো এখন আজকে আমরা দেখছি যে টিমগুলি বলছে যে না, আমাদের নারী আম্পায়ারদের এগেইনস্টে না, আমরা বলতেছি ইনএক্সপিরিয়েন্স আম্পায়ার। এখন সেটাও কিন্তু সঠিক না। আমরা যে জেসিকে উঠিয়ে এনেছি, জেসি কিন্তু এমার্জিং এশিয়া কাপে করেছে, আপনার ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশনে করেছে, তারপর অস্ট্রেলিয়ার সাথে আমরা তাকে অপরচুনিটি দিয়ে ভালোভাবে করেছে, আজকে ইন্ডিয়ার সাথে করেছে। তো সুতরাং সেটা ছিল, সেটাও তাদের কথা তো আমার মতে ধোপে টেকে না। বাট উই হ্যাভ নট চেঞ্জড আওয়ার পজিশন। উই উইল কন্টিনিউ সাপোর্টিং ওমেন আম্পায়ার্স। আমাদের প্রেসিডেন্ট সাহেবের এটাই উদ্দেশ্য, আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এটাই উদ্দেশ্য যে উই উইল ফুললি সাপোর্ট আওয়ার ওমেন আম্পায়ার। বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে কিন্তু খুব কমই আছে যারা ছেলেদের ম্যাচে করে। একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন মিঠু ভাই আপনার কাছে, একদমই ছোট্ট করে, সেটা হচ্ছে নারী আম্পায়ারিং নিয়ে কি প্রথমে বিতর্ক তারা তুলেছিলেন, মানে এই আম্পায়ারের অধীনে তারা খেলবেন না, তারপরে কি কথা ঘুরিয়েছেন, ব্যাপারটি কি এইরকম নাকি অন্য কোনো বক্তব্য আছে? একটু করে যদি এক মিনিট। অন্য বক্তব্য নাই, তারা they were not happy। আমরা যদি বলি এটা নারী আম্পায়ার, এখন কথাটা হচ্ছে সেদিন তো নারী আম্পায়ার ফার্স্ট টাইম করেছে। সো they were not happy whoever we have nominated। ঠিক আছে। আর আরেকটা কথা যেটা অ্যাকচুয়ালি এটা ঠিক কথা না, যেটা ছড়িয়েছে অনেক অনলাইন পত্রিকা, ফেসবুকে, গণমাধ্যমে, যে আমাদের টপ বাংলাদেশি প্লেয়ার মুশফিক, মাহমুদুল্লাহ বা আমাদের তামিম, এরা কিন্তু অবজেকশন দেয়নি। এটা আমার জানা মতে দে হ্যাভ নট গিভেন অবজেকশন। এন্ড আমি জেসির সাথেও কথা বলেছি, বরং তারা ওয়েলকাম করেছে। সো দিস ইজ শর্টলি
এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু শুভ দেবনাথের বক্তব্য শুনি। আপনি যে স্পোর্টস রিপোর্টার এবং এই কমিউনিটিতে আপনি রিপোর্টিং করেন, শুভ দেবনাথ, আসলে আমরা গণমাধ্যমে প্রথম যে খবরটি পেলাম এবং তারপর যে খবরটি সত্যতা বেরিয়ে আসলো, এই দুটার মাঝখানে দাঁড়িয়ে আমরা কি আমাদের ন্যাশনাল প্লেয়ারদেরকেও বিতর্কিত করলাম কোনো কোনো জায়গায়, এবং নারী আম্পায়ারিংয়ের যে এমার্জিং বাংলাদেশের অবস্থা আছে সেটিকেও অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করলাম কিনা? শুভ দেবনাথ, আপনি একটু বলবেন কিনা আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। শুধু বলে রাখতে চাই, সেদিনের যে ঘটনাটা বৃহস্পতিবার ছিল, ডিপিএল এর সুপার 6 এর ম্যাচ চলছে, যেখানে প্রাইম ব্যাংক আর মোহামেডান ম্যাচ চলছিল। ম্যাচের শুরুতে যদিও এর মধ্যে মিঠু ভাই পরিষ্কার করে দিয়েছে বিষয়টা, যে কিছু কর্মকর্তা, অর্থাৎ যে দুই টিমের যে কর্মকর্তা ছিল, ফোন করেছিলেন যে যেহেতু আনএক্সপিরিয়েন্স এবং তাদের জেসি আপনার এক্সপিরিয়েন্স নেই, সে কারণে অন্য কাউকে দিলে ভালো হতো। কিন্তু তারপরে যখন ম্যাচ হলো, কিন্তু ম্যাচের মাঝে একটা ঘটনা ঘটেছিল, মুশফিকের আউটটা নিয়ে আবু হাজার রনি একটি ক্যাচ ধরেছিল এবং সেটি আলোচনা করা হচ্ছে যে বাউন্ডারি লাইনে লেগেছিল পা। এরপর যখন তাদের মধ্যে আলোচনা চললো, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে আমরা দেখেছি ক্রিকেটাররা জেসির সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে হ্যান্ডশেক করা শুরু সবকিছুই করেছেন। মূলত ঘটনাটা ঘটেছে 2 দিন পরে এসে, অর্থাৎ বৃহস্পতিবার খেলা হয়েছে, শনিবারে 2-1টি গণমাধ্যমে সংবাদটা ছড়িয়ে পড়ার পরে সেটি মূলত আলোচনা তৈরি হয়েছে। কিন্তু মুশফিক আর জেসি বিকেএসপি স্টুডেন্ট তারা কিন্তু একসঙ্গে পড়াশোনা করেছেন, সে সময় তাদের মধ্যে অনেক কথাবার্তা চলেছে, আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় কোনোভাবে খেলোয়াড়রা এই ধরনের মন্তব্য তারা করবেও না। এবং যে 2-1 খেলার সঙ্গে আমার কথা হয়েছে এই ঘটনার পরে, তারা বলেছে যে এটা কিন্তু একেবারে সত্য কথা নয়, যে তার অধীনে খেলতে চায়নি। কিন্তু কর্মকর্তা যারা ছিলেন, 2 দলের কর্মকর্তা, তাদের একটি কথা ছিল যে এত বড় একটি ম্যাচ মোহামেডান রানার্স আপ হতে পারে, মোহামেডান দীর্ঘদিন ক্রিকেটে খুব ভালো করছিল না, সে কারণে কিন্তু তারা চাচ্ছিল যে যদি এক্সপিরিয়েন্স একজন আম্পায়ার থাকতো তাহলে ফলাফলটা ভালো হতো। এবং ডিপিএল এর আগেও আমরা দেখেছি যে এটা প্রথম শুরুর ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে, সেসব বিষয় নিয়েও সিসিডিএম কথা বলেছে, মিঠু ভাই একাধিকবার বলেছেন। এই সবকিছু মিলিয়ে কিন্তু এটি একটি মিলানো হয়েছে যে খেলোয়াড়রা খেলতে চায় নারী আম্পায়ার অধীনে, বিষয়টা কিন্তু কোনোভাবে মানে আমরা ব্যাপারটার ভুল ব্যাখ্যা গণমাধ্যমে দেখেছি এবং গণমাধ্যমে দেখার পরে একটা বিতর্ক তৈরি হয়েছে, এটি আমাদের কাম্য ছিল না। আপনাকেও ধন্যবাদ জানাই। আমি একটু ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসি একেবারে সমাপনী বক্তব্য নেওয়ার জন্য, সময় আমাদের হাতে খুব একটা নেই। নারীর ক্ষমতায়নের বাংলাদেশে এই ধরনের বিতর্ক তৈরি করার পেছনে উদ্দেশ্য থাকে, এই বিষয়গুলো নিয়ে ছোট্ট করে আপনার কোনো মন্তব্য আছে কিনা? একটি কথা হলো, আম্পায়ারিংটা তো কোনো মনোপলি নয় যে শুধুমাত্র পুরুষরা করতে পারবে, নারীরা করতে পারবে না। জি, আম্পায়ারিংটা হলো একটা প্রশিক্ষণ এবং দক্ষতা, বিচক্ষণতা, এবং যে কেউ করতে পারে, সেটি নারীও হতে পারে, সেটি পুরুষও হতে পারে। তো আমাদের এখানে যারা আজকেই কিন্তু একসময় আমাদের এখানে ক্রিকেট কিন্তু পুরুষদের ছিল, এখন কিন্তু নারীরা ক্রিকেট খেলছে এবং ভালো খেলছে, এবং বিদেশেও তারা আমাদের ভালো সুনাম অর্জন করছে। এবং তাদের মধ্য থেকে যদি কেউ খেলোয়াড় থেকে শুরু করে তারা যদি আম্পায়ারিংয়ের দিকে যদি আইসিসির স্বীকৃত আম্পায়ার, হ্যাঁ, তো তারা যদি এই দক্ষতাটা দেখাতে পারে, তাহলে এই বিতর্কটা আমি মনে করি অনাকাঙ্ক্ষিত। এটা অনেকটা নারী বিদ্বেষী একটা এজেন্ডাতে পরিণত হতে পারে। তবে সবচেয়ে বড় জিনিস যেটি, সেটি হলো ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে অবশ্যই এই ব্যাপারে অত্যন্ত যাকে বলে যে আলোচনা করে একটা শক্ত ভূমিকা রাখা দরকার, যে নারী আম্পায়ারের ইয়েতে খেলবো না এমন ধরনের সিদ্ধান্তটা কিন্তু আমি মনে করি ইতিবাচক নয় বা গ্রহণযোগ্য নয়। কেউ যদি মনে করে যে আম্পায়ারিংয়ের সময় যদি কোনো যে সিদ্ধান্ত আম্পায়ার দিবেন সেই সিদ্ধান্তটি সঠিক হয়নি, সেটা নিয়ে আলোচনা হতে পারে। সেটা নারীর আম্পায়ারিংয়ে হতে পারে, পুরুষ আম্পায়ারিংয়ে হতে পারে। তবে বর্তমানে একটা জিনিস যেটা হলো প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হয় ক্রিকেটে, সেখানে কিন্তু রং আম্পায়ারিং বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসলে অনেক কম। আমি মনে করি যে এই বিতর্কটি আমার মনে হয় যে আলোচনার মধ্য দিয়ে এখানে শেষ হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে ইফতেখার আহমেদ মিঠুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের সহকর্মী শুভ দেবনাথ সনিকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি, কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অন্য অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো, অনেক অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত করবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত সবাইকে। আপনারা দেখছিলেন CSRM জনতন্ত্র গণতন্ত্র।